চাহিদার তুলনায় জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো, ফলে বিতরণেও ধাক্কা, থমকে গেছে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং চালকদের জীবন। তেলের সংকটের প্রভাব পানিপথে, লাইটারের জাহাজ চলাচলে বিপত্তিতে ঘটছে জাহাজ জট, আমদানি বাণিজ্য ও অভ্যন্তরীণ পণ্য সরবরাহে নেতিবাচক প্রভাব। এক মাসে হামে আক্রান্ত হয়ে নিভে গেছে 150 শিশুর জীবন। প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন তদন্ত কমিশন গঠনের তাগিদ। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে দুর্নীতির অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে দুদকের জিজ্ঞাসাবাদ। শুক্রবার রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, 419 যাত্রী নিয়ে উড়াল দেবে প্রথম ফ্লাইট। এবার দেশে হজ প্রত্যাশী 78,500। এবং এবারও সিনেট পারল না প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে, মধ্যপ্রাচ্যে আরও সৈন্য পাঠাবে যুক্তরাষ্ট্র। রাজধানীর অধিকাংশ পাম্পে তেলের সংকটে এখন বন্ধ, যে কয়েকটি খোলা থাকছে সেগুলোতেও গাড়ির দীর্ঘ সারি। চালকরা বলছেন তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এদিকে জ্বালানি মন্ত্রণালয় তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক বললেও পাম্প মালিকরা বলছেন গ্রাহকদের চাহিদার তুলনায় পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা। রাজধানীতে তীব্র হয়েছে জ্বালানি তেলের সংকট। বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহক। পাম্প মালিকদের দাবি, তেলের সরবরাহ কম থাকায় তৈরি হচ্ছে দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি। রাজধানীর অধিকাংশ পাম্প সরবরাহ ঘাটতির দাবি করে বন্ধ রেখেছে তেল বিক্রি। যে কয়েকটি পাম্প সীমিত পরিসরে তেল দিচ্ছে সেগুলোতে গ্রাহকের লম্বা লাইন। কালকে 7টায় সিরিয়াল দিচ্ছি আমি তেল পাইনি। তাদের কাছে আসলাম, তারা বলল যে আমরা 6 ঘন্টা সিরিয়াল দিয়ে ডিপু থেকে 9,000 লিটার তেল আনছি, আমরা যে পর্যন্ত দিতে পারছি এ পর্যন্ত দিচ্ছি। আসছি তো 5:30 থেকে দাঁড়াই হয়েছি সকালে, একদিন চালাই আরেকদিন তেল নেই, তারপরে দিন আবার চালাই। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছেন কমেনি ভোগান্তি, উল্টো আরও বেড়েছে। সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি তাদের। 1000 টাকার করে দিলে হতো আর কি, কিন্তু বাট 500 টাকা দিচ্ছে, এটা আর আমাদের হচ্ছে না। অবদা বিদ্যুৎ ভবনের পিছন থেকে শুরু হয়েছে লাইন, এখন এখান থেকে আমরা ইত্তেফাক মোড় ঘুরে, ব্রাদার্স ক্লাব ঘুরে আবার মধুমিতা হয়ে পরে পেট্রোল পাম্পে আসতে হবে। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ কম থাকায় গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না তারা। ডিজেল আর অকটেন যেটা ছিল আমার হাতে, এটা গতকালকেই রাতের ভিতরে শেষ হয়ে গেছে। বিশেষ করে অকটেনটা আগে শেষ হয়েছে, পেট্রোল সামান্য কিছু আছে আমাদের, যেটুকু আছে আমরা কাস্টমারদেরকে দিচ্ছি। এখন নতুন করে গাড়ি আসবে, আজকে যেটা বরাদ্দ দিচ্ছে ওইটা নিয়ে আসবে, তারপরে গাড়ি আনলোড হওয়ার পর আমরা আবার দিতে পারবো। আগে 9,000 লিটার অকটেন পাইতাম, দেখা যায় সকাল 7টায় আমাদের পাম্প ওপেনিং, ক্লোজিং রাতে 9টায়। এই সময়টার মধ্যে 9,000 লিটার তেল সেল হওয়ার পরেও কিছু তেল থেকে যেত, 9,000 পুরো সেল হইতো না। আর এখন গাড়ি আসছে 11টা বা 12টায় আসে গাড়ি, খালি করে শুরু করি 5 থেকে 6 ঘন্টায় আমাদের তেল শেষ হয়ে যায়। এদিকে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে জ্বালানি মন্ত্রণালয় বলছে দেশে জ্বালানি নিয়ে উদ্বেগ থাকলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে রাজধানী পরিবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, সরকার যতই বলুক জ্বালানির কোনো সংকট নেই, আরও 2 মাসের মজুদ আছে, কিন্তু চালকরা কিন্তু আর সেই কথা আস্থা রাখতে পারছে না। কারণ পাম্পগুলো যে চিত্র আপনারা তুলে ধরছেন, আমরা দেখছি যে ভোগান্তির চরম পর্যায়ে গ্রাহকরা পৌঁছে গেছে। আপনি আজকে রাজধানীর অনেকগুলো ফিলিং স্টেশন ঘুরে দেখেছেন, আজকে চিত্র কি সেই একই ভোগান্তিতে চরম পর্যায়ে আছে গ্রাহকরা? সাথে রাজধানীর যে তেলের পাম্পগুলো আছে সেই পাম্পগুলো কিন্তু সকাল থেকে কিন্তু আসলে অধিকাংশ পাম্পে কিন্তু বন্ধ। বেলা 11টার পর সে কিছু পাম্প খুলে দিয়েছে, সেই পাম্পে তেলের ট্রাক প্রবেশ করেছে। আমরা দেখেছি হাতে গোনা কিছু পাম্প, সেই পাম্পে তেলের প্রবেশ করেছে। তো এই মুহূর্তে আমরা যে স্থানটিতে আছি, পরিবাগ মেঘনা মডেল সার্ভিস ফিলিং স্টেশনটিতে আছি। এখানে তেলের অকটেনের মজুদ আছে 25,900 লিটার, আর পেট্রোলের মজুদ আছে 7,100 লিটার। তো এখানেও কিছুক্ষণ আগে তেলের একটা লরি কিন্তু এখানে প্রবেশ করেছে। সকাল থেকে কিন্তু এখানে দীর্ঘ লাইন ছিল, গ্রাহকরা কিন্তু এখানে
দীর্ঘ লাইনে কিন্তু তারা দাঁড়িয়ে কিন্তু তেলের জন্য অপেক্ষা করছিলেন। তো এখন কিছুটা স্বস্তি তাদের মধ্যে এসেছে, কারণ কিছুক্ষণ আগে একটা তেলের গাড়ি যেহেতু এখানে প্রবেশ করেছে, তারা এখন তেল পাচ্ছে, তেল নিচ্ছে। যদিও এখানে যাদের মোটরসাইকেল চালকদের ফুয়েল পাস যাদের আছে তারা পাচ্ছে 1000 টাকার তেল, আর যাদের যেসব চালকদের ফুয়েল পাস নাই তারা পাচ্ছে 500 টাকা। এছাড়া যে প্রাইভেট কারগুলো আছে সেই প্রাইভেট কারগুলোকে 1200 টাকা এবং কি বড় গাড়িগুলোকে দেয়া হচ্ছে 2400 টাকার করে তেল দেয়া হচ্ছে। এখানে তেল পাচ্ছে মূলত এটাই তাদের কাছে আসলে একটা স্বস্তি যে এই মুহূর্তে তারা তেল পাচ্ছে, কারণ অধিকাংশ পাম্পই তারা অনেকের সাথে কথা হয়েছে, তারা অধিকাংশ পাম্পই তারা ঘুরে ঘুরে ব্যর্থ হয়ে কিন্তু তারা ফিরে এসেছেন, তেল পায়নি। তো এখন কিন্তু তারা এখানে দীর্ঘ সারি কিন্তু আছে, এখানে হাজারের উপরে মোটরসাইকেল চালক কিন্তু এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন তেলের জন্য। শত শত গাড়ি কিন্তু সে শাহবাগ থেকে একটু আগে কিন্তু দাঁড়িয়ে পরিবাগের যে পেট্রোল পাম্পটি আছে পাশে কিন্তু আরেকটা পেট্রোল পাম্প আছে পদ্মা ফিলিং স্টেশন, ওই পাম্পটা কিন্তু গত 2 দিন ধরেই তেল দিচ্ছে না, বন্ধ রয়েছে। তেল সংকটের কারণে কিন্তু পাম্পটা টোটালি বন্ধ রয়েছে, তারা তেল দিতে পারছেন না। আর এখানে কিছুক্ষণ আগেও আমরা আসলে এখানে পেট্রোল পাম্প যে মালিক আছেন, মালিক পক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে আসলে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু আসলে গ্রাহকের যে চাহিদা, সেই চাহিদার সাথে তাদের চাহিদার আসলে মিল থাকছে না, কারণ তারা পর্যাপ্ত গ্রাহকরা যে পরিমাণ তেল আসে এই তেলটা আসলে কয়েক ঘন্টার মধ্যে আসলে ফুরিয়ে যায়। আসলে এত পরিমাণ গাড়ি আসে, তারা আসলে বিস্মিত, আসলে এত পরিমাণ গাড়ি আসে, তারা পূর্বে এই ধরনের চিত্র তারা কখনো দেখেনি বলে এমনটি আসলে বলছে সাথী। ধন্যবাদ অজিত আপনাকে। জীবন জীবিকা থমকে গেছে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং চালকদের। সরকারের অনেক উদ্যোগের পরেও তেলের প্রাপ্তি নিশ্চিত হয়নি। একদিকে এক শ্রেণী অসাধু ব্যক্তি মজুত করছে, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না অনেকেই। এমন পরিস্থিতিতে দৈনন্দিন খরচ মিটিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে সাধারণ আয়ের মানুষের। অনেকেই দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে বলছেন অর্থনীতিবিদরা। দ্রুত গন্তব্যে পৌঁছাতে শহরের জনপ্রিয় মাধ্যম বিভিন্ন রাইড শেয়ারিং বাহন। গত 1 দশকে রাস্তায় মোটরবাইকের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ এই রাইড শেয়ারিং পেশার বিস্তার। কেউ কেউ পেশা হিসেবে, আবার অনেকে বাড়তি আয়ের সুযোগ হিসেবে ভাড়ায় যাত্রী বহন করেন, আবার অনেকে কাজ করেন অ্যাপে রাইডার বা ডেলিভারি ম্যান হিসেবে। জ্বালানি সংকটের এই সময়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে এই পেশার মানুষ। 2টার দিকে ধাক্কায়া ধানমন্ডি 32-এর থেকে পাম্পে আসছি, আসার পরে ধরেন বিশাল বড় সিরিয়াল 110-15 জনের পিছে ধাক্কায়া আস্তে 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 মাত্র 8 জনের পিছে আসছিলাম। 8 জনের পিছে আসার পরও তারপর ধাপ করে তেল শেষ হয়ে গেছে। ভাগ্য খারাপ, ভাগ্যে নাই, তেলও পাই নাই। প্রায় 2 ঘন্টা ধরে ঘুরতেছি তেলের জন্য, অন্য পাম্পে গেছি, ওখান থেকে ফেরত এসে এখানে দেখছি যে এখানে মনে হয় এই সময় খোলা থাকতে পারে, ওনারা বন্ধ করে ফেলছে। ওনারা যে তেল পাইছে সেই তেলটা ওনারা বিক্রি করে ফেলছে, ওনারা বলছে, কিন্তু আদৌ কতটা সত্য বা কত পরিমাণ বিক্রি করছে সেটা আমরা জানি না। তাতে দৈনন্দিন জীবনের ব্যয় মিটিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এমন নিম্ন আয়ের মানুষের। আমরা যদি তেল না পাই, তাহলে আমরা তেল না পাইলে আমরা রাইড করব কিভাবে, বা আমাদের সংসার চলবে কিভাবে, আমরা সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করব। অর্থনীতিবিদরা বলছেন অকটেন পেট্রোলের সবচেয়ে বড় গ্রাহক এই শ্রেণীর পেশার অনেকেই এরই মধ্যে দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন। ডিজেলের কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা কিন্তু আমাদের এই পেট্রোল এবং অকটেনের। এবং এইখানেই আসলে যারা আমাদের এই যে বাইকার, তো তারা রাইড শেয়ারিং যারা করেন তারা কিন্তু আসলে এই যে ধরনের তেল সেটা কিন্তু গ্রাহক। তো সুতরাং এখন আমাদের আসলে এটাকে মানবিক দিক থেকে আসলে দেখা উচিত। কৃত্রিম সংকট তৈরি করতে এক শ্রেণীর মানুষ যেমন মজুত করছে তেল, অন্যদিকে অপর শ্রেণী দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পাচ্ছে না জ্বালানি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি সংকটের প্রভাব পড়ছে পানি পথের পণ্য পরিবহন নেটওয়ার্কে। বহির্নোঙর থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করতে পারছে না লাইটারেজ জাহাজ। এতে জাহাজ জটের পাশাপাশি আমদানি বাণিজ্য ও অভ্যন্তরীণ পণ্য সরবরাহে নেতিবাচক প্রভাব পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন শিগগিরই ডিজেল সরবরাহ স্বাভাবিক না হলে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক প্রায় ১৫০০ লাইটারেজ জাহাজের উপর নির্ভরশীল দেশের পণ্য পরিবহন নেটওয়ার্ক। চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাব পড়েছে এই খাতে।
লাইটারেস জাহাজে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক হলেও নির্দেশনা পায়নি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, ফলে আগের মতোই রেশনিং করা হচ্ছে। ডিজেলের অভাবে অলস বসে আছে অসংখ্য জাহাজ। এই সংকটের জন্য এখন লোডিংয়ে যাইতে জাহাজ গিয়ে বসে থাকে, তেলের জন্য লোড করতে পারে না, আর লোড করিয়ে আনলে সেল করতে পারে না, তাতে সংকট বৃদ্ধি পাচ্ছে, মাদার ভেসেল জট সৃষ্টি হচ্ছে এবং লাইটার ক্রাইসিস হচ্ছে। আমরা দিচ্ছি এখন যদি ওরা না পায় তাহলে তো আমি বুঝতে পারতাম যে আমি তো তেল দিচ্ছি, কেন পাচ্ছেন না আপনারা? এই মেসেজটা তো আমাদের কাছে নাই যে ওরা তো পাচ্ছে না। মেরিন বাস ডিলার অথবা মেঘনা বলে মেরিন ডিলার, আমরা ওদের মাধ্যমে তেলটা দিচ্ছি। জ্বালানি সংকটে লাইটারেস জাহাজগুলো বহিনঙ্গরে অবস্থান করা মাদার ভেসেল থেকে পণ্য খালাস করতে যেতে পারছে না, ফলে জাহাজের অবস্থানকাল ও জট বাড়ছে বহিনঙ্গরে। অনেক বৈদেশিক মুদ্রা এই মাদার ভেসেলের কে পেমেন্ট করতে হবে এবং সেই কারণে গিয়ে দেশ যেমন বৈদেশিক মুদ্রার একটা সংকটে পড়বে এবং সাথে সাথে যে মাদার ভেসেলগুলি আছে সেইগুলি যদি সঠিক সময়ে যদি পণ্য খালাস করে ফিরে যেতে না পারে, বহির্বিশ্বের কাছে যে ইমেজের একটা সংকট হবে। লাইটারেস জাহাজ চলাচল স্বাভাবিক না থাকলে শুধু বন্দরের কার্যক্রম নয়, আমদানি বাণিজ্য, শিল্প উৎপাদন ও বাজার সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আজ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য এবার মরণোত্তর পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিকেল 4টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে। 1977 সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসকে ঘিরে স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে সরকার। পুরস্কার প্রাপ্তরা বর্তমানে 5 লাখ টাকা, 18 ক্যারেট মানের 50 গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র পেয়ে থাকেন। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক প্রবীর দাসের নেতৃত্বে একটি দল বিভিন্ন অনিয়মের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিপর্যয় ঘটে, এতে তীব্র সমালোচনার মুখে পড়ে সংসদ সচিবালয়। অধিবেশন চলাকালে বারবার মাইক বিভ্রাটে বাধাগ্রস্ত হচ্ছে কার্যক্রম। প্রাথমিকভাবে এটিকে যান্ত্রিক ত্রুটি হিসেবে ব্যাখ্যা করা হলেও পরে অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। এরই মধ্যে সংসদের বিশেষায়িত সাউন্ড সিস্টেম প্রকল্পকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ পেয়েছেন সংশ্লিষ্টরা। দুদকের নথি অনুযায়ী চলতি বছরের 13 জানুয়ারি অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস। পাশাপাশি জাতীয় সংসদের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। টেবিল চাপড়ায় যখন টেবিল চাপড়াইছে তখন ওই কানেক্টর লুজ এই লুজ হওয়ার থেকে এই প্রবলেমটা হয়েছিল। এখন টেবিল চাপড়া চেঞ্জ করে কাজ চেঞ্জ করে দিচ্ছি, ইউনিটগুলোর যন্ত্রপাতি লাগাতে আছে, এখন হাজার টেবিল চাপড়া দেওয়ার আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদক সহ আইন প্রয়োগকারী সংস্থা অনুসন্ধান ও তদন্ত করছে, সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী আরও জানান, আওয়ামী লীগ সরকার বিগত 16 বছর বিসিএস প্রশাসন ক্যাডারের 12 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, 39 জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং 564 জন কর্মকর্তাকে ওএসডি করেছে। এদিকে দলীয়করণ নাকি অন্য কোনো কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে সংসদে জানতে চেয়েছেন রংপুর 4 আসনের সংসদ সদস্য আখতার হোসেন। এই বিষয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এতে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, বরং সংস্থাটির অনুরোধে নির্বাচন স্থগিত করা হয়েছে। আর সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম থাকায় সংসদ সদস্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানান। আমরা যখন সংসদে জ্বালানি সংকটের কথা বলি, সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নাই এই কথা বলা হয়, আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু
নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু। ওই বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচনকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে, বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন। সেই কারণে সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। আজকের বাংলাদেশের মানুষ তাকে স্বীকৃতি দিয়ে সংসদে পাঠিয়েছে, বিশ্ব তাকে স্বীকৃতি দিয়ে আজকে টাইম ম্যাগাজিনে তাকে স্থান করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার তরফ থেকে এবং সংসদের তরফকে দেশবাসীকে অবহিত করে সকলের তরফ থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে 18 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এর মধ্যে গণমিছিল সহ নানা কার্যক্রম রয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বৈঠকটি শুরু হয়ে শেষ হয় দুপুর 1টায়, যেখানে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে 18 এপ্রিল ঢাকায় গণমিছিল। নিয়মতান্ত্রিক গঠনমূলক দেশের জন্য আন্দোলন বিরোধী দল তো করবে, কিন্তু সরকারি দল এটাকে মোকাবেলা করার যে ভাষা, আমরা ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সেই ভাষার প্রতিধ্বনি বা প্রতিচ্ছবি বা সেই সুর বা সেই কণ্ঠ তাদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছি। শুক্রবার রাতে 419 যাত্রী নিয়ে শুরু হবে চলতি বছরে হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ যাত্রীদের বিদায় জানাতে রাজধানীর আশকোনা হজ অফিসে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। হজ যাত্রায় কারো অবহেলায় মুসল্লিরা ভোগান্তিতে পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আশকোনা হজ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নিতে ব্যস্ত আল্লাহর ঘরের মেহমানরা। এখানে ইমিগ্রেশন আর বোর্ডিং পাস সহ যাবতীয় কাজ শেষ করে সরাসরি বিমানবন্দরে যাবেন হজযাত্রীরা। শুক্রবার দিবাগতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে প্রথম হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর ঘর দর্শন ও তাওয়াফের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে হজযাত্রীদের। তাই সবার চোখে মুখে প্রশান্তির ছাপ। হজের যাবতীয় কার্যক্রম সঠিকভাবে পালন করতে চান সবার দোয়া। টাকা পয়সা জমা দিয়ে যেতে পারে নাই, অনেক প্রতারণায় পড়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি দেখতেছি। তাই হয়তো খুব কষ্ট হতে পারে, কিন্তু যাতে নাকি আমি সম্পূর্ণভাবে করতে পারি, সবগুলো পুরোপুরি করতে পারি, সেই ক্ষমতা যেন আল্লাহ আমাকে দান করেন। আহকাম হুকুম আহকাম সঠিকভাবে পালন করতে পারি, সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থী। হজ এজেন্সিগুলো সংগঠন হাবের নেতারা বলছেন, হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা। আমাদের প্রায় অধিকাংশ বিষয়ই ইস্যু হয়ে গেছে। টেকনিক্যাল কারণে অল্প কিছু সংখ্যক বিষয় এখনো আন্ডার প্রসেস আছে। জাতীয় হজ কমিটির একটা মিটিং ছিল, সেখানে প্রয়োজনীয় সকল নির্দেশনাগুলো উনি দিয়েছেন। আমরা হাব সহ সম্মিলিতভাবে আমরা একটা সুন্দর হজ জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করব। হজযাত্রীদের নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। কারোর গাফিলতি ও অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ধর্মমন্ত্রী। কাউকে ক্ষমা করা হবে না হজ নিয়ে যারা 2 নম্বরই করবে। হাজিদের কোনো সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এগুলি উনি সহ্য করবেন না, আমরাও সহ্য করব না। যে প্রশ্নগুলি আমাকে করেছেন সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আগামী হজে ইনশাআল্লাহ। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশি হজযাত্রী ৭৮,৫০০ জন। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। শিগগিরই জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। সচিবালয়ে তথ্য সচিবের সাথে বৈঠক শেষে একথা জানান টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের নেতারা। বলেন, বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। এতে ভাষাগত কিছু পরিবর্তন করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সাথে গণ অভ্যুত্থানের ইতিহাস সংযোজন করা হবে। এছাড়া বেসরকারি টেলিভিশনগুলোকে পে চ্যানেলে রূপান্তর নিয়ে আলোচনা হয়েছে। তারা আরও জানান, ডিজিটালাইজেশন হলে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনের টিআরপি জানা যাবে, সরাসরি গ্রাহকের কাছ থেকে আয় পাবে টেলিভিশন, সঙ্গে বিপুল রাজস্ব আয় করবে সরকার। আমাদের এখানে মিটিংটা ছিল এই সম্প্রচার নীতিমালা নিয়ে। সম্প্রচার নীতিমালা
আগামী 1-2 সপ্তাহের মধ্যে যাতে এটা করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে।